আমাদের ঘরোয়া ফুটবল পুরো ড্যামেজ। আপনি কিন্তু প্লেয়ার তৈরি করছেন না। প্রবাসী প্লেয়ার দিয়ে কতদিন চলবেন? আপনি যদি হামজাকে বাদ দিয়ে একটা ম্যাচ খেলেন, ওই ম্যাচের কোনো হাইপ থাকবে না। সারা বাংলাদেশে কোন খেলা নিয়ে এখন সবচেয়ে বেশি আলোচনা হয়? সেটা নিঃসন্দেহে ফুটবল। এবং যখন ফুটবল নিয়ে আলোচনা হয় তখন একটা বিষয় বারবার সামনে আসে, স্ট্রাইকারের অভাব। গোল করবে কি? এখনও সেই আলোচনা রয়ে গেছে। হামজা এসেছেন, ফাহমিদুল এসেছেন, জায়ান এসেছেন, অনেক ফুটবলার এসেছে, তারপরেও সেই অভাব রয়ে গেছে। কিন্তু বাংলাদেশের একজন স্ট্রাইকার ছিলেন যিনি গোল করেছেন, এবং যখন এত তারকা ছিলেন না তখনও তিনি বাংলাদেশকে সামনের দিকে নেওয়ার চেষ্টা করেছেন। সেই বিশেষ অতিথি আজকে আমাদের সাথে আছেন, জাহিদ হাসান এমিলি। তার সাথে কথা বলবো, তার ক্যারিয়ারের চ্যালেঞ্জ কী ছিল, গোলগুলো কেমন ছিল, সাথে সামনের ভবিষ্যৎটা কী বাংলাদেশের জানবো। এমিলি ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ক্যাম্পাস টাইমসের মাঠের আড্ডায়। অবশ্যই ভালো সময় যাচ্ছে, পাশে খেলাও চলছে। যেটা বলছিলাম যে আপনি স্ট্রাইকার হিসেবে চ্যালেঞ্জটা নিয়েছিলেন, কেমন ছিল সেই চ্যালেঞ্জটা? ধন্যবাদ আপনাকে আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে ইনভাইট করার জন্য। আপনি যেটা বলেছেন শুরুতে, যে আসলে আমাদের যদি 2000 সালের পর থেকে এখন 2026 লাস্ট 26 ইয়ার্স যদি দেখেন, আমাদের ন্যাশনাল টিমে কিন্তু সবথেকে বড় ক্রাইসিস যে পজিশনটা, সেটা হলো স্ট্রাইকার। হ্যাঁ, আলফাজ ভাই একটা সময় দীর্ঘদিন সার্ভিস দিয়েছে জাতীয় দলে, তারপরে হয়তো আমি চেষ্টা করেছি ওই জায়গাটা আসলে কিছুটা রিকভার করার, বাট পুরোটা যে ফুলফিল করতে পেরেছি তা না। আমার সমসাময়িক আরও কিছু স্ট্রাইকার ছিল, মিঠুন, এনামুল ভাই, তারাও চেষ্টা করেছে। বাট আমার কাছে মনে হচ্ছে যে ফুল একজন স্ট্রাইকার বা 2-3 জন স্ট্রাইকার জাতীয় দলকে একটা লম্বা টাইম সার্ভিস দিয়ে দেশকে একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে, সেটা কিন্তু আমরাও করতে পারিনি। হ্যাঁ, করতে পারিনি এই কারণ আমি 64টা ইন্টারন্যাশনাল ম্যাচ খেলেছি। আপনি যদি আমার গোলের সংখ্যা দেখেন 17টা। হ্যাঁ, সুতরাং এটা কিন্তু আরো বেশি হলে ভালো হতো। এটা যদি 30+ হতো, 40 হতো বা 50 হতো, দেন হয়তো আমার কেরিয়ার বাংলাদেশের ম্যাচ উইনিং এর যদি জায়গাটা দেখেন, সেটা আরো বেটার পজিশনে থাকতো। তো এখন যেটা হয়েছে, এখনো কিন্তু আমরা ওই পজিশনটাতেই কিন্তু ঢুকছি। হ্যাঁ, ইভেনচুয়ালি আপনি যদি দেখেন রিসেন্টলি আমরা যে জাতীয় দলে ম্যাচ খেলি, সেখানে কিন্তু আসলে স্ট্রাইকার ছাড়া খেলি। আমার একটা প্রশ্ন এখানে আসছে, একটু শুরু করলাম না যে হামজা এসেছেন, সোম এসেছেন। আপনি যদি একটু ইমাজিন করেন যে আপনি স্ট্রাইকিংয়ে আছেন, আপনার পেছনে এই প্লেয়ারগুলো আছে, কেমন হতো? এক্স্যাক্টলি মাজার ভাই, আপনি যে পয়েন্টটা তুললেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের গোলের সংখ্যা কমের অন্যতম কারণ হলো আমরা কিন্তু আসলে অপরচুনিটি ভাবে তৈরি করতে পারিনি। এখন দেখেন, এখন কিন্তু গোলের সুযোগ তৈরি হয় অনেক, হ্যাঁ, বাট আমাদের আসলে ফিনিশিং এর জায়গায় কিন্তু নাম্বার 9 বড় একটা অ্যাবসেন্স রয়েছে, যার কারণে কিন্তু আসলে আমরা ওই পজিশনে গিয়ে কিন্তু গোল করতে পারি না। বাট আমাদের সময় দেখা গিয়েছে যে ইন্টারন্যাশনাল ম্যাচে 2-3টা সুযোগ পেয়েছে, ওখান থেকে একটা গোল করার চেষ্টা করেছি এবং হয়েছেও, বাট আমরা ওরকম বেশি সুযোগ কিন্তু তৈরি করতে পারিনি অনেস্টলি। বাট এখন আপনার যেটা বলেছেন, সমিত, সোম, হামজা চৌধুরী, ফাহমিদুল বা জায়ান, যে টিমের স্কোয়াডের যে ডেপথ এখন, এই সময়টাতে যদি আমরা খেলতাম, বা আমি বা মামুন বা জাহিদ, আমাদের মতো কিছু প্লেয়ার যদি এখন এই টিমের সাথে ইনক্লুড থাকতো, আমার কাছে মনে হয় আমাদের টিমের স্ট্রেন্থ আরও বেশি থাকতো। এবং আমরা যেভাবে সুযোগগুলি তৈরি করছি, আমার কাছে মনে হয়, আমি যেটা শুরুতে বলেছি যে আমার গোলের সংখ্যা 17টা নিয়ে আমি শেষ করেছি আমার ক্যারিয়ার, আমার হয়তো এখানে আমি 35+ বা 40 কাছাকাছি আমার গোল থাকতো। কারণ এখন প্রচুর অপরচুনিটি আসে কিন্তু গোল করা, বাট আমাদের ফিনিশিংয়ের জায়গায় প্লেয়ার নেই। ওই সময় অনেকেই বলেন যে আসলে যারা আপনাকে দেখেছেন, যে এখনও বলেন যে আসলে এমিলির মতো একজন স্ট্রাইকার থাকলে হয়তো ভালো হতো। যদিও অনেক সমালোচনা তখন হয়েছে যে গোল মিসে, যেটা বললেন 3 থেকে 4টা অপশন আসতো, হয়তো পারতেন না, সেই কথা শুনতে হতো। কারণ ফুটবল ওই সময় আরও জনপ্রিয় ছিল, এখন জনপ্রিয় হয়েছে, কিন্তু আমরা দেখেছি 12-13 সালেও অনেক ভালো ছিল। তো একটা গোল মিস করা মানে হচ্ছে গ্যালারি থেকে অনেক কথা শুনতে হয়েছে, নিউজ হয়েছে, কথা হয়েছে। কিন্তু এমিলির অভাব, মানে আপনি কি মনে করেন যে এখানে আসলে স্পেসিফিক কাজ করা দরকার ছিল, বা আপনি কি এটা মনে করেন কিনা যে আপনার যে কোয়ালিটি ছিল বা আপনাদের আশেপাশে যে কোয়ালিটি ছিল, সেই কোয়ালিটির স্ট্রাইকার এখন নেই? না, নেই তো অবশ্যই। এটা তো আপনি যদি দেখেন, আমি রিটায়ারমেন্টে গেছি 2017 ইন্টারন্যাশনাল ফুটবল থেকে। আমার কেরিয়ার 2005 থেকে আমি 13 বছর জাতীয় দলে, 12-13 বছর জাতীয় দলে খেলেছি। হ্যাঁ, এবং কখনো জাতীয় দল থেকে বাদ পড়িনি, একটানা খেলেছি, কখনো কোনো স্কোয়াড ইনজুরি ছাড়া কখনো স্কোয়াড থেকে বাদ পড়িনি। সো জাতীয় দলে খেলতে হবে আপনাকে রেগুলার পারফর্ম করতে হবে, এবং স্ট্রাইকার খেলতে তো আপনাকে গোল করে থাকতে হবে। তো আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ কিন্তু এখন অনেক হচ্ছে। হ্যাঁ, আমাদের সময় ইন্টারন্যাশনাল ম্যাচও কম হতো। আপনি যে প্রশ্নটা করেছেন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আমাদের সময় যেটা ছিল যে ঘরোয়া ফুটবলে আমাদের একটা
কম্পিটিশন ছিল। আপনি যদি এখন ঘরোয়া ফুটবলে দেখেন, এখন কম্পিটিশন নাই, প্লাস আপনি যদি ক্লাবগুলিকে দেখেন, তারা ম্যাক্সিমাম দলগুলি কিন্তু বিদেশি নির্ভর হয়ে গেছে, স্পেশালি স্ট্রাইকিং পজিশনটাতে। তো সেই জায়গায় আমাদের প্লেয়াররা কিন্তু খেলার সুযোগ পায় না, এবং খেলার সুযোগ না পাওয়ার অন্যতম কারণ হলো আমাদের প্লেয়ারদের, আমি বলবো যে ল্যাকিংস, আমাদের প্লেয়ারদের ল্যাক অফ কনসেন্ট্রেশন। যারা স্ট্রাইকার খেলে তারা আসলে স্ট্রাইকার খেলতে গেলে আপনার মেইন ফোকাস থাকে আপনি কিভাবে গোল করবেন, আপনি গোল অপরচুনিটি কিভাবে তৈরি করে সেটাকে কনভার্ট করবেন গোলে। সো আমাদের এখানকার এখন যারা স্ট্রাইকার খেলছে তারা আমার কাছে মনে হয় যে প্র্যাকটিস সেশনগুলি আসলে ওইভাবে ঠিকঠাক করে না। আমাদের সময় আমার স্পষ্ট মনে আছে, আমি যখন 2005-এ প্রথম জাতীয় দলে খেলি, আপনি যদি একটু রিকল করেন, তখন জাতীয় দলের স্ট্রাইকার লাইন আপ আলফাজ ভাই, ফরহাদ ভাই, কাঞ্চন ভাই, শাহজুদ্দিন টিপু, উজ্জ্বল, মানে 6-7 জন স্ট্রাইকার, ওর ভিতরে আমাদের কম্পিটিশন করে ঢুকতে হয়েছে। বাট আর আপনি যদি এখন দেখেন, এখন একজন স্ট্রাইকার আপনি নামাতে পারছেন না। সুতরাং কম্পিটিশনের জায়গা থেকে আমি বলবো যে আমাদের অনেক ল্যাকিংস রয়েছে, এবং এই ল্যাকিংসের কারণেই কিন্তু দেখবেন যে আমরা নাম্বার 9 ছাড়া আমাদেরকে লাস্ট এশিয়ান কাপের যে কোয়ালিফাই ম্যাচগুলি খেলছে, একটা তো কিন্তু আমরা স্ট্রাইকার নামাতে পারিনি। আমার হয়তো নাম মিস হবে, তারপরেও যখন 13-14 সালে আপনারা যখন খেললেন, ওয়াহিদ ছিলেন, তকলিসুম খেলেছেন, এছাড়া ইমনামুল ভাই তার আগে খেলেছেন, মিথুন চৌধুরী ছিল, মিথুন ভাই ছিলেন, মানে বেশ কটা নাম বলতে পারছি, সাখাওয়াত ভাই, রনি ছিল, রাইট, মানে এখনো বলতে পারছি 5-6টা নাম, কিন্তু যারা এখন খেলছে এর 5-6টা নাম বের করা মনে কঠিন। নাই তো, আপনার স্কোয়াডে তো আসলে স্ট্রাইকার না। আপনি এবার যে এশিয়ান কাপের কোয়ালিফাই যে স্কোয়াড নিয়ে গিয়েছে, সেখানে আসলে স্ট্রাইকার আছে ফয়সাল আকাশ এবং হলো সুমন রেজ, এবং তারা কিন্তু স্ট্রাইকিং 11-এ খেলে না, বিকজ তাদের ওই ক্যাপাবিলিটি নেই। হ্যাঁ, কোচ কিন্তু আসলে তাদের দিয়ে কনফিডেন্স পায় না, দেখেই কিন্তু তারা, বিকজ তারা ঘরোয়া ফুটবলে রেগুলার গোল করতে পারছে না। মাঝাবে অনেস্টলি যদি একটা কথা বলি, আপনি যদি আমাদের ঘরোয়া ফুটবলে আমরা যখন খেলেছি, আমরা কিন্তু কখনো সাইড বেঞ্চে বসি নাই। হ্যাঁ, বেঞ্চে বসি নাই, কারণ আমরা বিদেশি প্লেয়ারদের সাথে কম্পিটিশন করে তাদের সাথে হাইয়েস্ট স্কোরারের যে জায়গাটা, সেখানে আমাদের নাম কিন্তু থাকতো। আপনি ওয়াহিদের নাম বলেছেন, মিথুনের নাম বলেছেন, এনামুল ভাইয়ের নাম বলেছেন, রনি, তারা কিন্তু সিজনে 8টা-10টা করে গোল করতো। আমাদের যদি আপনি ঘরোয়া ফুটবলে যদি আমাদের গোলের সংখ্যা দেখেন, আমার প্রায় 100-র কাছাকাছি গোল রয়েছে লিগে, শুধু লিগে, ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ বাদে, ওইগুলি যদি কাউন্ট করেন 100+ গোল রয়েছে আমাদের, বিকজ আমরা ঘরোয়া ফুটবলের গোল স্কোরিং এর জায়গাটাতে আমাদের ফোকাস ছিল। এই ফোকাসের কারণে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল ম্যাচ আমরা কম খেলতাম, বাট ওখানে গিয়েও কিন্তু আমরা টুকটাক গোল করেছি, এবং অনেক ইম্পর্টেন্ট ম্যাচও আমাদের গোলে জিতেছে, আপনি জানেন। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে ঘরোয়া ফুটবলে আপনার আর স্ট্রাইকিং পজিশনটাতে গোল করাটা খুব ইম্পর্টেন্ট, এবং এটা একদমই আমাদের এখন রেয়ার। এখন মানে এটার অন্যতম কারণটা যেটা বলে যে প্র্যাকটিস করে না, অনেকেই আগের মতো সিরিয়াস নেই, হয়তো বা ক্লাব ফুটবল থেকে, এটা শুনতে খারাপ শোনাবে, তারপরেও ক্লাব ফুটবল থেকে হয়তো অনেক টাকা পাচ্ছেন, মানে সরি টু সেভাবে বলতে হচ্ছে, বাট অনেকে হয় কি বেশি পেয়ে গেলে হয়তো সেই তাড়নাটা থাকে না। আপনারা যখন খেলেছেন একটা টান ছিল, আপনাদের কম্পিটিশন ছিল, ভালোবাসা ছিল, এখনো আছে, কিন্তু মনে হয় পরিমাণটা কমে গেছে, এটা আমার মনে হয়। এবং ভাই আমার মনে হয় যে ওই সময়টা আমরা দেখেছি যে অনেক দর্শকও হতো, আর এখন যে খেলাগুলো হচ্ছে ঢাকার বাইরে দর্শক থাকে না, মাঠের অবস্থা খারাপ থাকে, প্লেয়ারদের ডেডিকেশন অভাব, মানে সব মিলে কি মনে হয় না যে ফুটবলটা শুধু হামজা সোমদের নিয়ে এসেছে, ঠিক আছে, ওই জায়গাটা অনেক পিছিয়ে গেছি আমরা। ইন্টারন্যাশনাল জায়গাতে হয়তো আমাদের এখন অনেক ফোকাস, বিকজ হামজা যখন এখানে জয়েন করে লাস্ট 1 বছর আমাদের ফুটবলে বিশাল একটা ইমেজ তৈরি হয়েছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল জায়গাতে। আপনি যদি ঘরোয়া ফুটবল দেখেন, আমাদের ঘরোয়া ফুটবল পুরো ড্যামেজ, ড্যামেজ, যার কারণে কিন্তু দেখবেন আমাদের লোকাল প্লেয়ার যে এশিয়ান কাপ কোয়ালিফাই খেলতে গিয়েছে পারফর্ম করতে পারছে না, বিকজ কম্পিটিটিভ লিগ হচ্ছে না। এবং অ্যাকচুয়ালি আপনি যেটা বলছেন যে সাইড বেঞ্চের প্লেয়ার গিয়ে বসে থাকে, এরা আবার জাতীয় দলে খেলে, হ্যাঁ, বিকজ ম্যাক্সিমাম ফরেন প্লেয়ার মিডফিল্ড এবং স্ট্রাইকিং জোনগুলিতে খেলছে, যারা বেঞ্চের প্লেয়ার তারা গিয়ে কিন্তু ইন্টারন্যাশনাল ম্যাচগুলিতে কিন্তু কমপ্লিট করতে পারছেন। এবং লাস্ট ম্যাচ এগেইনস্ট ভিয়েতনামও যদি দেখেন, সেখানে ম্যাক্সিমাম বেঞ্চের প্লেয়াররা খেলেছে, এবং তাদের যদি ফিটনেস লেভেল দেখেন, ভিয়েতনামের সাথে আমরা দাঁড়াতেই পারিনি। সো এর অন্যতম কারণ হলো আমাদের ঘরোয়া ফুটবলটা একদম আমার কাছে মনে হয়েছে যে খুবই পোর একটা লিগ হচ্ছে, এবং সেখানে আসলে কোনো কম্পিটিশন নাই। সেখানে প্লেয়ারদের আমার কাছে মনে হয় যে ফিটনেস লেভেল বলেন, প্লেয়ারদের আসলে মেন্টালিটি বলেন, সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয় যে ওই জায়গাটাতে পিছিয়ে থাকার কারণেও আপনি দেখবেন হামজা সমিত সোমদের থেকে আমাদের প্লেয়ারদের ডিফারেন্স কিন্তু অনেক বেশি, বিকজ ওরা যে কম্পিটিশন লিগটা খেলে আমাদের লিগের সাথে কিন্তু তাদের ডিফারেন্সটা অনেক। তো এইগুলির দিকে আপনি ফোকাস না দিলে আসলে হামজা আপনাকে কতদিন একা টেনে নিয়ে যাবে। হ্যাঁ, হামজার সাথে সাথে আমাদের ঘরোয়া ফুটবল স্ট্যান্ডার্ড বাড়াতে হবে, অ্যাট দ্য সেম টাইম পাইপলাইন থেকে কোয়ালিটি প্লেয়ার তৈরি করতে হবে। কিন্তু ভাই ওই যে মাঠ ভালো নেই, ম্যাচের আগের দিন মাঠ ঠিক করা হচ্ছে, ঘাস কাটা হচ্ছে সেই ঢাকার বাইরের ম্যাচগুলোতে, এটা কতটা দৃষ্টিকটু? মানে আমি যদি টুর্নামেন্টটাই ভালো না রাখতে পারি, এটা কেমন দেখায়? না, এক্স্যাক্টলি, এটা তো আসলে আপনার সে হয়নি তো, এরকম হয়নি তা না, হয়েছে দীর্ঘদিনের একটা ফলের কারণেই কিন্তু এই পর্যায়ে এসে পৌঁছেছে। এটা কিন্তু একদিনও হয়নি। আমাদের সময় এমন হয়েছে যে ম্যাচ জিতে গিয়ে শুনেছি আমাদের খেলা হবে না, বিকজ বৃষ্টি হয়েছে, মাঠ কাদা, এরকম আমাদের সময় হয়েছে, বাট এটা কিন্তু হওয়া উচিত না। কারণ বাংলাদেশ ফুটবলের হাইয়েস্ট লিগ হয়েছে প্রফেশনাল লিগ, তো সেই লিগে
লিগে যদি এরকমের হয়, এটা ইজ ভেরি আনফর্চুনেট। এবং ওখান থেকে আমি যেটা শুরুতে বলেছি, ধারণাটা নেওয়া যায় যে আমাদের ফুটবল, ঘরোয়া ফুটবলটা কতটা ড্যামেজ। হ্যাঁ, আমরা কিন্তু আসলে ঘরোয়া ফুটবল দিকে ফোকাস দিচ্ছি। আপনি যদি সত্যি করে একটু চিন্তা করেন, দেখবেন যে আমাদের জাতীয় দল কেন্দ্রিক যে পরিকল্পনাগুলি, তার 25% কিন্তু ঘরোয়া ফুটবলে নাই। তো সবাই মনে করে জাতীয় দলের রেজাল্ট দিয়ে কিন্তু আপনি সাময়িক হয়তো ফুটবলের উন্নতি পাবেন, বাট লং টার্মের জন্য কিন্তু আপনি ঘরোয়া লিগ, আপনার গ্রাসরুট, একাডেমি, এইগুলি নিয়ে কিন্তু বেশি কাজ করতে হবে। আদারওয়াইজ কিন্তু একটা সময় কিন্তু আপনি খুবই কলাপস করবে আমাদের। ওখানে তো আমাদের 25-30 জন ফুটবলার, কিন্তু আমার তো বাইরে আরো 2500 জন ফুটবলার রয়েছে। এক্স্যাক্টলি। তো আপনি কি মনে করেন, মানে ফুটবল ফেডারেশনের কোনো মানে অস্বচ্ছতা অথবা অনীহা দেখতে পাচ্ছেন কিনা? মানে এখানে কি করা দরকার? আপনি তো অনেক খেলেছেন, দেখেছেন। লাস্ট বিএফএ প্রেসিডেন্ট তাবিদ ভাই আসার পর হয়তো ধরে নিয়েছিলাম যে আমরা অনেক জায়গা হয়তো ইমপ্রুভ দেখবো, অনেক জায়গা হয়তো আমরা চেঞ্জ দেখবো। চেঞ্জ করছে, সেটা ইন্টারন্যাশনাল জায়গাতে যদি দেখেন আমরা চেঞ্জ করছি। আমরা হামজাকে নিয়ে আসছি, সমিত সোমকে নিয়ে আসছি, বাট ঘরোয়া ফুটবলে বা আপনি যদি গ্রাসরুট দেখেন, ডিস্ট্রিক্ট ফুটবল দেখেন, স্কুল ফুটবল দেখেন, সেই জায়গাগুলি কিন্তু এখন আমরা ইমপ্রুভ করতে পারিনি অনেস্টলি। ইভেনচুয়ালি আমাদের মেয়েদের ফুটবল ইন্টারন্যাশনাল জায়গায় ভালো করছে, বাট তাদের যদি ঘরোয়া ফুটবলটা দেখেন, সেখানে লিগটা কিন্তু কোনো স্ট্যান্ডার্ডের লিগ হয় না। এবছর যে লিগটা হয়েছে দেখবেন যে 1-2টা দল ভালো করেছে, বাকি দল 19 গোল, 20 গোল, 21 গোল এরকমেরও লিগের ম্যাচও হয়েছে। সুতরাং আমরা কিন্তু আসল জায়গায় কিন্তু কনসেন্ট্রেট করছি না। সুতরাং আমার কাছে মনে হয় যে এইগুলি নিয়ে, যেহেতু সে 1 বছর হয়ে গেছে তাবিদ ভাইয়ের টার্ম আর কি, আমি মনে করি এগুলি নিয়ে তার দীর্ঘমেয়াদী একটা প্ল্যান করা উচিত। হ্যাঁ, উন্নতি হচ্ছে না নাকি আরো অবনতি হচ্ছে, আপনি কি দেখতে পাচ্ছেন? ঘরোয়া ফুটবল তো আমার কাছে মনে হয় যে ইন্টারন্যাশনালি তো যে আমরা খুব সাকসেস পাচ্ছি তা কিন্তু না। আমাদের হয়তো হাইপ তৈরি হয়েছে হামজা আসার কারণে, বাট অনেস্টলি যদি বলি, আমার কাছে মনে হয়েছে যে আমরা ঘরোয়া ফুটবলের দিকে ফোকাস দিচ্ছি না দেখে কিন্তু আমাদের ইন্টারন্যাশনাল লিগেও কিন্তু আমরা বড় বড় দলগুলির সাথে কমপ্লিট করতে পারছি না। হ্যাঁ, সো আমাদের কিন্তু অনেক কাজ রয়েছে। ফুটবল কিন্তু ইটস নট এ শর্ট টাইম, হ্যাঁ, এটা কিন্তু লং টাইম একটা প্রজেক্ট। হ্যাঁ, এবং এখানে হিউজ ইনভেস্টমেন্ট লাগবে, সরকারের সহযোগিতা লাগবে, ফুটবল ফেডারেশনের সৎ ইচ্ছা থাকতে হবে। ফিফা, এফসি কিন্তু আপনাকে অনেক গাইডলাইন দেয়, সেগুলি কিন্তু আমরা মানি না। আপনি যে প্রফেশনাল লিগ করছেন, সেটা আসলে প্রফেশনাল কতটা, কয়টা ক্লাব প্রফেশনাল আছে, ক্লাবগুলি আপনাকে হেল্প করছে কিনা, সো এইগুলি নিয়ে কিন্তু অনেক ওয়ার্ক আছে। হ্যাঁ, বাট এইগুলি কিন্তু আমরা করছি না অনেস্টলি। হ্যাঁ, না করার কারণেই কিন্তু দেখবেন যে আমরা আমাদের প্লেয়ার সাপ্লাই, যেটা আমাদের জাতীয় দলে দেখেন, লাস্ট আমরা যে ভিয়েতনামের সাথে ম্যাচ খেলাম, তোপো এবং রাকিব খেলতে পারেনি, রিপ্লেসমেন্ট কোনো প্লেয়ার নেই, পুরো টিমটা মনে হয়েছে যে একদমই, বিকজ আপনার এখন একজন প্লেয়ার, হামজা যদি মিডফিল্ডে না খেলে, আপনি মিডফিল্ড পুরো একদম জিরো হয়ে যাবে। হ্যাঁ, রাকিব অ্যাটাকিং থার্ডে না খেললে পুরো অ্যাটাকিং থার্ডে কিছুই থাকে না, তবু ডিফেন্সে না থাকবে, বিকজ আপনি কিন্তু প্লেয়ার তৈরি করছেন না। হ্যাঁ, সো প্লেয়ার তৈরি করতে হবে আপনাকে। এখন আপনি প্রবাসী প্লেয়ার দিয়ে কতদিন চলবেন? প্রবাসী প্লেয়ার হয়তো আপনাকে একটা সার্ভিস দিয়ে যাবে, বাট সাথে সাথে আপনার এখান থেকেও পাইপলাইন থেকে প্লেয়ার তৈরি করতে হবে। আপনারা যখন খেলেছেন, শেখ জামালে খেলেছেন, শেখ জামাল ছিল, শেখ রাসেলে খেলেছেন, ট্রেবল জয়ের ওই সময় তো আপনি ছিলেন, এবং ওই সময় দেখতাম যে আপনার আশেপাশে সব দেশি ফুটবলাররা, এক্স্যাক্টলি তারকারা। হ্যাঁ, 2জন ছিল, শেখ জামালের নর্থে খেলেছেন, কিন্তু ওই সময়টা যখনই আমরা ঢুকেছি আপনাদের খেলা দেখতে, দেশি তারকারা ছিল এবং তারা কত ভালো খেলতো। এখন এই যে মানসিকভাবে পিছিয়ে পড়া, মানে তারা পারছে না, এটার সমাধানটা কি? কারণ আপনি বললেন যে আসলে মানসিকভাবে তারা ওই টানটাও হয়তো ফিল করেন। আমি দেখেছি ভাই, আমি অন্য স্পোর্টসের কথা বলি, যদি অনেক কানেক্টেড থাকি, তারা হয়তো বা একটা ম্যাচ শেষ হলো, আপনারা যে কাজ করতেন, ম্যাচ শেষ হলো আপনারা ভিডিও দেখতেন, কথা বলতেন, কি ভুল হলো, কি করবেন। এখন কি ওটা আপনি দেখতে পারেন ওইরকম আগের মতো? দেখেন, আপনি যে টার্মটার কথা বলেছেন, ওই টার্মে যখন আমরা খেলেছি, আপনি দেখবেন নর্মালি কিন্তু একটা লিগের ম্যাচ দেখতে কিন্তু 5 থেকে 7 হাজার দর্শক আমরা দেখেছি ন্যাশনাল স্টেডিয়ামে চলে আসতো। বাট আপনি এখন যদি ঘরোয়া ফুটবল দেখবেন, আপনি 100 দর্শক আসে না, হ্যাঁ, 50 জন দর্শকও হয় না। এটা কিন্তু একটা বিশাল ব্যাড ইম্প্যাক্ট আমাদের ফুটবলের জন্য, কারণ আলটিমেটলি কিন্তু ফুটবল ইজ সারা পৃথিবীর 1 নম্বর স্পোর্টস, এবং সব থেকে এন্টারটেইন গেম হলো ফুটবল। হ্যাঁ, 90 মিনিটসের গেম খুব এক্সাইটিং থাকে, মানুষ এটা এনজয় করে। হ্যাঁ, আমরা যখন ওয়ার্ল্ড কাপ ফুটবল হয়, তখন আমাদের দেশের ফুটবলে কি পরিস্থিতি দাঁড়ায়, সেরিয়া বা অন্য লিগগুলো রাতে মানুষ দেখে, তাই না? সেখানে আপনি আপনার ঘরোয়া ফুটবল যতদিন পর্যন্ত ডেভেলপ না করতে পারবেন, হ্যাঁ, ফুটবল কালচার তৈরি না করতে পারবেন, ফুটবল কালচার কিন্তু ক্লাব কেন্দ্রিক, হ্যাঁ, এটা কিন্তু জাতীয় দল কেন্দ্রিক না সারা পৃথিবীতে। হ্যাঁ, আপনি দেখবেন যে ইংলিশ লিগ দেখেন, স্পেনিশ লিগ দেখেন, সারা বছর লিগ হয়। স্পেনের বার্সেলোনা একটা ম্যাচ হলে পুরো দর্শক কম্প্যাক্ট থাকে, একটা নরমাল ওসাসুনার মতো একদম নিম্নসারির দলের সাথে ম্যাচ থাকলেও কিন্তু দেখবেন জাম্প্যাক্ট থাকে। বাট আমাদের এখানে যখন এখন মোহামেডান আবাহনী ম্যাচ হয়, 500 দর্শক হয় না। বাট নর্মালি আমরা যখন খেলেছি, তখনও 10,000 দর্শক মাঠে আসতো। ইটস ভেরি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট আপনার দর্শকের প্রতি মানুষের খেলার আকর্ষণ তৈরি করা। ইভেনচুয়ালি ঘরোয়া ফুটবলে এখন লিগ হচ্ছে, এটা অনেকে জানে না, একদম হাইয়েস্ট লেভেলের লিগ। সো এইগুলি তো কেউ চিন্তা করছে না।
হ্যাঁ, এগুলি চিন্তা করছেন। ইভেন আপনি দেখেন ঘরোয়া ফুটবল আমাদের যে ব্রডকাস্ট হয় ইজ ভেরি পুর, ভেরি পুর। মানে এইগুলি সত্যি কথা বলতে আমি অ্যাজ এ মানুষ কেন 90 মিনিট বসে এখানে ওটা দেখবে? রাইট। আমি অ্যাজ এ এক্স প্লেয়ার হিসেবে আমার কাছে এগুলি খুবই দুঃখজনক, আমার খুব কষ্ট লাগে যে আমরা কিন্তু ফুটবল কালচার জাতি, সত্যি কথা যদি বলি। কারণ এই কারণে বললাম, একটা সময় আমি নিজেও সেই কালচারের থেকে বড় হয়েছি। আমার মনে রয়েছে 2008-এ যখন প্রথম সুপার কাপ হয়, হ্যাঁ, ফাইনালে মোহামেডান আবাহনী ম্যাচ ছিল, হ্যাঁ, হ্যাঁ, আমি তখন আবাহনীতে, হ্যাঁ, মোহামেডান চ্যাম্পিয়ন হয়েছিল। সত্যি কথা বলতে মাঝার ভাই 30,000 দর্শক স্টেডিয়ামে ছিল, আরো 30,000 দর্শক ঢুকতে পারেনি, বাইরে ছিল ফাইনাল ম্যাচ দেখার জন্য। আচ্ছা, তো এইটা কিন্তু আস্তে আস্তে ড্যামেজ হতো। এখান থেকে তো আরো সামনে যাওয়ার কথা ছিল, এক্স্যাক্টলি। সো আমরা কিন্তু ওইটাকে কিন্তু ক্যাশ করতে পারিনি, বরং আমরা ওইটাকে আরো ড্যামেজ করেছি। সো ইটস ভেরি আনফরচুনেট। আমি বলবো যে এইগুলি চলতে থাকলে আপনি এখান থেকে দাঁড়াতে পারবেন না। আপনি যখন সব শেষের দিকে, মানে ক্যারিয়ারের শেষের দিকে না, হয়তো বা মোহামেডানে যখন খেলেছেন, আবাহনীতেও খেলেছেন, তখনও ফুটবলের জোয়ারটা কমে গিয়েছিল। মানে জামাল ভুঁইয়া আসলো, এরপর আপনি, মামুনুল, মিশু, জাহিদ, মানে চারজনে ভালো একটা কম্বিনেশন ছিল। যে ম্যাচগুলো হচ্ছিল, লিগে হচ্ছে, একটা কম্বিনেশন ছিল। তখনও তো হাইপটা ছিল, তখন তো ফিল করেছেন না? মানে আপনাদের দর্শক একটা উন্মাদনা ছিল, আপনার জার্সি পরে তো অনেকে আসতো মাঠে। অফকোর্স, সত্যি কথা বলতে আমরা যখন আবাহনী মাঠে ট্রেনিং করতাম, হ্যাঁ, ট্রেনিং সেশন দেখতে 2-3 হাজার দর্শক চলে আসতো ট্রেনিং সেশন। আমরা দেখেছি তো, ওই যে বাইরে থেকে তারা দেখতো। হ্যাঁ, ইভেন্চুয়ালি দর্শকের যে ভালোবাসা আমরা পেয়েছি, যেটা সত্যি কথা। আপনি যাদের নাম বলেছেন, মামুন, জাহিদ, মিশু, এনামুল ভাই, মিথুন, ওই সময় কিন্তু একটা ঝাঁক ছিল প্লেয়ার, তাদের ইন্ডিভিজুয়ালি দর্শক ছিল যারা খেলা দেখতে আসতো। হ্যাঁ, তো আপনি যতদিন পর্যন্ত ইন্ডিভিজুয়াল তারকা তৈরি না করতে পারবেন, ততদিন পর্যন্ত কোনো মাঠে দর্শক আসবে না, সত্যি কথা। কারণ আপনি তো ঘরোয়া ফুটবলে কিন্তু আপনার তারকা নেই। তার মানে যদি আমরা তৈরি করি সোমকে, হামজাকে, তারা তো লিগ খেলছে না, তাদের দেখা যায় তো মাঠে কেউ আসবে। আপনি শুধু একটু রিপিট করেন, হামজা যখন ইন্টারন্যাশনাল ম্যাচ খেলে আপনি দর্শককে জায়গা দিতে পারেন, বাট হামজা যখন লেস্টারে চলে যায়, আমাদের এখানে যখন ঘরোয়া হয় তখন কোনো দর্শক নেই, খবরই নেই। হামজা যদি আবার এখানে ঘরোয়া ফুটবল খেলতো, আপনি দেখতেন যে 20,000 30,000 দর্শক প্রত্যেকটা ম্যাচ দেখতো। তো সো হামজা টাইপের প্লেয়ার আপনার তৈরি করতে হবে। রাইট। আদারওয়াইজ ঘরোয়া ফুটবল কিন্তু আপনি চাঙ্গা করতে পারবেন না। অ্যাট দ্য সেম টাইম আমি যেটা বলতে চাই, এরকম চলতে থাকলে রিসেন্টলি আপনি যদি দেখেন আমাদের ক্লাবগুলোও কিন্তু ভেরি আনপ্রফেশনাল, এক্সেপ্ট বসুন্ধরা কিং ছাড়া। বসুন্ধরা কিংসও দেখবেন যে প্লেয়ারদের ঠিকঠাক ভাবে স্যালারি হচ্ছে, বাট আগে খুব ভালো হয়, খুবই ভালো 3-4 বছর খুব ভালো চালিয়েছে না, লাস্ট 1 ইয়ার। তো সবারই ক্রাইসিস থাকতে পারে, বাট বসুন্ধরাও কিন্তু সেই জায়গাতে কিন্তু সাফার করছে। তো আমি বলবো যে একটু অ্যাড করি, হয়তো এমন হয় না যে আমি বিপিএল এ খুবই ক্লোজলি কাজ করছি, মানে ক্রিকেটে হয়েছে কি, যখন 6টা টিম গা ছাড়া দিচ্ছে, পেমেন্ট দিচ্ছে না, জার্সি ঠিক করছে না, প্যাড হেলমেট ঠিক করছে না, চলছে, তখন একটা দল কেন চিন্তা করবে যে ভাই আমরা কোটি টাকা খরচ করি? বসুন্ধরা কি সেম হয়েছে মনে হয়? সবাই তো করছে। একদম আপনি রাইট পয়েন্ট বলছেন, বসুন্ধরা সেই পথেই হাঁটছে। কারণ আপনি কোটি কোটি টাকা খরচ করে চ্যাম্পিয়ন হয়ে কি হচ্ছে? কিছু, কোনো লাভ নেই। তো এটা যদি কন্টিনিউ চলতে থাকে, আপনি দেখবেন যে প্লেয়াররা খেলা ছেড়ে দিবে, কারণ এখন কিন্তু পেমেন্ট সিস্টেমও কমে গেছে। হ্যাঁ, লাস্ট 1 বছর 2 বছর কিন্তু প্লেয়ার আগে যখন 70 লাখ 80 লাখ 1 কোটি টাকাও কিন্তু প্লেয়াররা পেয়েছে। এখন কিন্তু সেটা নাই, এখন কিন্তু 40 লাখ 30 লাখে চলে আসে একদম টপ প্লেয়াররা। হ্যাঁ, সুতরাং এইটা যদি কন্টিনিউ হয়, তখন কিন্তু প্লেয়াররাও কিন্তু আস্তে আস্তে ঘরোয়া ফুটবল বলেন বা ন্যাশনাল টিমের ফুটবল বলেন, সেখান থেকে কিন্তু তারা হারিয়ে যাবে, খেলবে না। কিন্তু এমিল ভাই, এটাও শোনা গেছে যে অনেকে নাকি 5 লাখ 6 লাখ 7 লাখ টাকার ফুটবলার আছে, মানে প্রিমিয়ার লিগে। আগে তো খুব কম থাকে, যেমন ক্রিকেটে হয়েছে, মানে একটা ন্যাশনাল টিমের প্লেয়ার ক্যাম্পে ছিল 1 বছর 22 লাখ বা 23 লাখ খেলেছে, বা 30 লাখের মতো, পরের বছর তাকে 2 লাখ টাকা অফার করেছে। লাস্ট ইয়ার নাকি ফুটবলে এমন হয়েছে যে অনেক কমে গেছে, কেউ 5-7 লাখ টাকার। হ্যাঁ, আপনি চিন্তা করতে পারবেন না, যারা ন্যাশনাল টিমের প্লেয়াররা 5 লাখ টাকা ব্রাদার্স ইউনিয়নে খেলছে বা অন্যান্য টিমে খেলছে, বিকজ প্রত্যেকটা ক্লাব আমার কাছে মনে হয়েছে যে এখন ফাইন্যান্সিয়ালি ডাউন। তো ফাইন্যান্সিয়ালি ডাউন, এটা কিন্তু আবার বাংলাদেশ ফুটবল ফেডারেশন এখানে কাজগুলি কম। ক্লাব যদি নিজস্ব ইনকাম না থাকে, ক্লাব যদি তাদের ক্লাব কালচার তৈরি না করতে পারে, হ্যাঁ, দেন কিন্তু এটা আপনাকে ফেডারেশন করে দিবে না। সারা পৃথিবীতেই কিন্তু প্রত্যেকটা ক্লাবের স্পেসিফিক ইনকাম থাকে। হ্যাঁ, সো এগুলি কিন্তু ক্লাবগুলি তৈরি করতে হবে। আমরা এখানে যেটা হয়েছে যে আমরা কখন লিগ হবে, আমরা কত কম টাকায় টিম করতে পারি, আমরা কোনোভাবে টিমটা শেষ করতে পারি সিজনটা, এইভাবে আসলে টানা হাসরা করে চলে। এখানে কি ওই জায়গায় সমস্যা আছে কিনা? যেমন অন্য দেশে কি হয়, তারা চ্যারিটি ম্যাচ আয়োজন করে, তারা জার্সি করে, তারা হচ্ছে স্পন্সর নেয়,
বাংলাদেশের ক্লাব ফুটবলে এটা খুব কম দেখা যায়, মানে কোনো ব্রাদার্স হয়তো 3-4টা স্পন্সর নিল, যেমন বিপিএল বা ক্রিকেট অনেক আছে, তো এটা কি তাদেরও সদিচ্ছার অভাব কিনা বা প্রক্রিয়াটা জানা না নাকি? দেখেন, একটা সময় কিন্তু মোহামেডান আবাহনীকে স্পন্সর করার জন্য স্পন্সরশিপের লাইন দিয়ে থাকতো। এটা তো হওয়ারই কথা ছিল। এখন মোহামেডান আবাহনীতে দেখবেন ফাইন্যান্সিয়াল বেস্ট ক্রাইসিস। Right. হ্যাঁ, এটা ক্রাইসিস অন্যতম হলো যারা স্পন্সরশিপ, তারা তো অবশ্যই একটা বেনিফিট চায়। বেনিফিট চাই 100% মাঠে চাইবে। দর্শক খেলা দেখতে আসুক, Right. তাদের স্পন্সরশিপ ফোকাস হোক। সো এখন যেটা হচ্ছে, এখন ঘরোয়া ফুটবলের তো আসলে ইমেজটা নেই। তো ইমেজ না থাকলে তো আসলে স্পন্সররাও আসলে এটার দিকে ফোকাস দিবে না। আপনি দেখেন আমাদের জাতীয় উদাহরণ রিসেন্টলি স্পন্সরশিপের কিন্তু অভাব নেই। হ্যাঁ, স্পন্সরশিপ নেয়ার কোনো মানে এত পরিমাণে অনেককে অ্যাবসেন্স করে, অনেককে না করে দিচ্ছে। তো কারণ কি? এটা তো পুরোটাই মার্কেটিং, পুরোটাই অন্য পলিসি। সো এখানে আমাদের মেইন হলো যে ক্লাবগুলিকে প্লেয়ার তৈরি করতে হবে। আমরা সবসময় একটা কথা বলি, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তো প্রবলেম আছেই, বাট মেইন প্রবলেম হলো ক্লাবগুলি কিন্তু প্লেয়ার প্রডিউস করে। সারা পৃথিবীতে যদি দেখেন, একাডেমি কিন্তু ক্লাবগুলি থেকেই হয়। ক্লাবগুলির ইয়ুথ টিম থাকবে, সেখান থেকে কিন্তু তারা সিনিয়র টিম আসবে। বাট আপনি দেখেন আমাদের দেশে কয়টা ক্লাবের ইয়ুথ টিম আছে? একটা টিমেরও নেই। যে বছর শেষ হবে ওই একাডেমি থেকে প্লেয়ার আসবে, 4-5টা সিনিয়র দলে আসবে। বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, আয়াক্স, এখান থেকে কিন্তু পাইপলাইন থেকে প্লেয়ার চলে আসে। আপনি দেখবেন যে একটা সিজনে তাদের বেশি প্লেয়ার কিনতে হয় না, তারা তাদের জুনিয়র দল থেকে সিনিয়র দলে চান্স দিত। তো আমাদের এই কালচারটা যতদিন তৈরি না করতে পারবেন, ইটস ভেরি ডিফিকাল্ট। ইটস নট অনলি বাংলাদেশ, ইন্ডিয়াও কিন্তু সেম প্রবলেমই ভুগছে। হ্যাঁ, ইন্ডিয়াও কিন্তু সেম। ইন্ডিয়াতে কিন্তু আমাদের থেকে অনেক বড় দেশ, অনেক হিউজ ইনভেস্টমেন্ট আছে, বাট প্লেয়ার প্রডিউস নেই, বিকজ একটা ক্লাবের ইউর টিম নেই। সুতরাং এইগুলি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এগুলির দিকে আপনার ফোকাস দিতে হবে। এমিল ভাই, আপনার ক্যারিয়ারের সবচেয়ে ভালো মুহূর্ত কোনটা ছিল? অনেক কড়া কথা বললাম আমরা, একটু জানতে চাই। কেরিয়ারের প্রত্যেকটা মানুষেরই, ইটস নট অনলি ফুটবল বা ক্রিকেট বা আপনার আমার বা যারা ক্যামেরার পিছনে, সবার কিন্তু পৃথিবীতে যত মানুষ আছে সবার লাইফে একটা টার্নিং পয়েন্ট থাকে। যদি আপনার লাইফের যদি আপনি সাকসেস পেতে যান, সো আমার লাইফের মানে ইটস ভেরি আই এম ভেরি মাচ লাকি যে আমি যখন 2005-এ আমার তখন বয়স কত 16+ আর কি, 17 বছরও হয়নি, আমি মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছি, আমি তখন বিকেএস প্রি স্টুডেন্ট। হ্যাঁ, তো 2005-এ আমি যখন আন্ডার-20 খেলে এসে আমি যখন বিকেএসপিতে যাই, হঠাৎ করে আমাকে জাতীয় দলে কল করে 2005। হ্যাঁ, এর আগে 2003-এ কিন্তু সাব ফুটবল চ্যাম্পিয়ন হয়েছে। 2005-এর যে সাব ফুটবল হবে ওইটার স্কোয়াডে আমাকে ডাকা হয়েছে। হ্যাঁ, ডাকা হয়েছে, তো ইটস ভেরি আনফর্চুনেট, আমি আসলে চিন্তাও করতে পারিনি যে আমাকে ডাকা হবে। আমি যখন ন্যাশনাল টিমের ক্যাম্পে গেলাম, ওখানে গিয়ে দেখলাম আলফাজ ভাই, আরমান ভাই, জয় ভাই, এই আমাদের আমাদের মন্ত্রী আমিনুল ভাই, গোলকিপার বিপ্লব ভাই, সবাই মানে এক জাগ মানে তারকা আর কি, তারকা মানে তাদের সাথে আসলে আমি ন্যাশনাল টিমে ক্যাম্প করবো, এটা আমার আমি বয়স তো একদমই ছোট আমি। তারপর যারা ওখানে রয়েছে সবাইকে দেখে মানে আমি খুবই সারপ্রাইজ ছিলাম। তো আমাকে যখন ডাকলো 2005 বিকেএসপিতে ক্যাম্প হচ্ছিল, আমি তখন বিকেএস প্রি স্টুডেন্ট। সো আমার একটা কনফিডেন্টের জায়গা ছিল যে যেহেতু আমাকে কোচ ডাকতে, তখন আর্জেন্টিনার কোচ ছিল আমাদের আন্দ্রে কুশিয়ানি, ও প্রথম জাতীয় দলের কোচ হয়। সো আমাকে যখন ডাকে আর কি, ও আমার ঘরোয়া ফুটবল দেখেছিল, তখন আমি ব্রাদার্সে খেলি। হ্যাঁ, সো একটা ম্যাচ দেখেছিল মুক্তিযোদ্ধার সাথে, ওই ম্যাচে আমি 2 গোল করেছিলাম। তো ওই ম্যাচ দেখে কিন্তু সে আমাকে জাতীয় দলে কল করে। তো আমি মনে করছি হয়তো সে আমাকে আস্তে আস্তে রেডি করবে, আমাকে হয়তো নিবে না, আমাকে স্কোয়াডে নিবে না বা আমাকে। হ্যাঁ, সো ও যখন মেইন স্কোয়াড করলো 23 জন, তখন কিন্তু সে আমাকে স্কোয়াডেও রাখলো। আমি যেটা বললাম, তখন স্ট্রাইকার হিসাবে কিন্তু আলফাজ ভাই, তারপরে শাহজুদ্দিন টিপু, ফরহাদ ভাই, কাঞ্চন ভাই, উজ্জ্বল, অনেক প্লেয়ার কিন্তু তখন। তো আমি যখন 23 জনের স্কোয়াডে ঢুকে গেলাম, তখন আবার আমার মানসিকতা চেঞ্জ হয়ে গেল যে বড় হয়ে গেছে, আমাকে এখানে কিছু একটা করতে হবে। কারণ আমি যেটা বললাম যে টার্নিং পয়েন্ট যখন আসে, তখন যদি আপনি কিছু না করতে পারেন, আপনি কিন্তু একদম ওখান থেকে তো আমি সাব ফুটবল খেলতে পাকিস্তানে গেলাম। মানে আপনি একটু অ্যাড করে, আপনি ওই সময় সুযোগ পেয়েছেন, এরপরে কখনো বাদ পড়েননি? কখনো বাদ পড়িনি, মানে আমি যতদিন 16 বছর বয়সী একটা ছেলে ন্যাশনাল টিমে এত স্টারের মাঝে আর বাদ পড়েননি? না, আমি আর ওই 17 পর্যন্ত খেলেছি, আর কখনো জাতীয় দল ইনজুরি ছাড়া কখনো বাদ পড়িনি। তো আমি যখন পাকিস্তানে গেলাম করাচিতে, তো আমি মনে করছি কোচ হয়তো আমাকে সাথে ট্রাভেল করার জন্য আনছে, কেন এত প্লেয়ার সবাই খেলবে, আমি হয়তো বিশ্বাস করতে পারছি না। তো আমি যখন ফার্স্ট ম্যাচ আমাদের এগেইনস্ট ভুটানের সাথে ম্যাচ, তো যখন 75 মিনিটস খেলার বয়স হয়ে গেলো, তখন আমরা 2-0 গোলে জিততেছিলাম এগেইনস্ট ভুটান। একটা আলফাজ ভাই, একটা ফরহাদ ভাই গোল করেছে। তো কোচ তখন আমি দেখলাম আমাকে ওয়ার্ম আপ করতে বলছে। তো আমি আসলে খুবই মানে আমার খুবই নার্ভাস, এবং আমি ভেরি মানে আমি লাকি যে আমি আসলে চিন্তা করতে পারি না কোচ আমাকে ওই সময় সুযোগ দিবে। তো আমি ওয়ার্ম আপ করতেছি আর চিন্তা করতেছি আমি কি করবো, ইন্টারন্যাশনাল ম্যাচের আগে কখনো খেলিও নাই। হ্যাঁ, ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ খেলবো। হ্যাঁ, তো আমি যখন 82 মিনিটস হলো, তখন আমাকে কোচ ডাকলো। তখন আমরা 2-0 গোলে জিততেছিলাম। তো ডাকার পর আমি নামার পর মানে
আল্লাহর একটা অনেক রহমত ছিল আমার উপরে যে আমি নামে আলফাজ ভাই আমাকে পাস এবং প্রথম টাচে আমি গোল করে ফেলি। হ্যাঁ, গোল করে ফেলি এবং আমরা ওই ম্যাচটা 3-0 গোলে জিতি। জেতার পরে তো মানে আমি আসলে মানে কিভাবে জানি মানে এটা মিরাকেল হয়ে গিয়েছিল, মিরাকেল হয়ে গেছিল। প্রথম টাচেই গোল করে ফেলি এগেইনস্ট ভুটান, আমার ফার্স্ট ইন্টারন্যাশনাল ম্যাচ গোল। এবং সেকেন্ড ম্যাচে আবারও সেম 11 নামে, থার্ড ম্যাচে গিয়ে আমাদের একটা ম্যাচ ছিল ইন্ডিয়ার সাথে। হ্যাঁ, তো ওই ম্যাচে আমাদের তেমন কোনো ইম্পর্টেন্ট ম্যাচ ছিল না, গ্রুপ পর্যায়ে ম্যাচ ছিল, আমরা অলরেডি সেমিফাইনাল কোয়ালিফাই করে ফেলেছি। তো ইন্ডিয়ার ম্যাচ আবার কোচ আমাকে স্টার্টিং 11-এ দিয়েছে, তো ইন্ডিয়ার এগেইনস্ট আমি আবার গোল করে ফেলেছি। হ্যাঁ, এক গোলে ম্যাচটা ড্র হয়ে গেছিল। সো ওই মোমেন্টগুলি আমার কাছে মনে হয়েছে যে স্বপ্নের মতো। এটা তো সব মানে আপনি বলছেন বা দর্শক শুনবে তারা অবাক হবে যে বাংলাদেশের নর্মালি আমাদের প্রেক্ষাপটটা কি হয়ে গেছে স্ট্রাইকিং এ। সেখানে আপনি 16 বছর বয়সে ডাক পেলেন আর বিশ্বাস করেননি, আপনি সেখান থেকে গেলেন, বিশেষ করে নামবেন, নেমেছেন, গোল করেছেন। রাইট, হিউজ। এটা আমি ইভেন আমার ওই সেকেন্ড গোল যেটা ইন্ডিয়ান ম্যাচে করেছিলাম ওটা বেস্ট গোল হয়েছিল সাফের। মতিউর রহমান ভাই আমাকে পাস দিয়েছিল, আমি প্লেসিং করে গোল করেছিলাম এবং আমি বেস্ট ইয়ং প্লেয়ার হয়েছিলাম 2005-এর সাফে। যত আনফরচুনেট ফাইনাল আমরা 2-1-এ হেরে যাই ইন্ডিয়ার সাথে, আদারস আমরা সাফ ফুটবল চ্যাম্পিয়ন হয়ে গিয়েছিলাম। তো ওই মোমেন্টগুলি আসলে এখন তো আসলে অনেক সোশ্যাল মিডিয়া, তখন এত টিভি চ্যানেল ছিল না মানুষ, বাট ইন্ডিভিজুয়ালি মানুষ আমাদের খেলার খুব খবর রাখতো, রেডিওতে শুনতো। ইভেন যেটা বললাম আমি তখন ব্রাদার্সে খেলি, ব্রাদার্সের মানুষ আমার খেলা দেখার জন্য মাঠে যেত। অনেস্টলি গোপীবাগের ক্লাব আপনি জানেন যে ওখান থেকে মানুষ আমার খেলা দেখার জন্য স্টেডিয়ামে যেত, বিকজ ঘরোয়া ফুটবলে তখন রেগুলার পারফর্ম করতাম। ব্রাদার্স তখন অনেক ভালো টিম, সব কিছু মিলিয়ে আসলে মানে আল্লাহর একটা অশেষ রহমত ছিল যে খুব অল্প বয়সের ভিতরে সব কিছু আছে খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। এমিলি ভাই, আপনার ক্যারিয়ারের তো ভালো খবর শুনলাম, যেটা আপনার সবসময় রোমাঞ্চিত করে, কিন্তু খারাপ বিষয়টা মানে থাকে না যে একটা আক্ষেপের বিষয়, কষ্টের বিষয়, যেটা হয়তো মনে হলে আপনি এখনো মনে করেন যে না ওটা আমি চেঞ্জ করতে পারলে ভালো হতো। আমার সাকসেস যতটুকু আছে তার থেকে আক্ষেপ বেশি। হ্যাঁ, আক্ষেপ বেশি, এর জন্য আমাকে নিজেকেই দায়ী করব। কারণ আমি যখন ঘরোয়া ফুটবল খেলি, আমি যদি আরও একটু সিরিয়াস থাকতাম, এখন মনে করি আরও বেশি সিরিয়াস থাকলে আমি লিগে 100+ গোল হয়ে যেত আমার, বিকজ আমার 92 গোল হয়েছে তখন আমি রিটায়ারমেন্টে গেছি ঘরোয়া ফুটবল থেকে, শুধু লিগে। ফেডারেশন কাপ, ইন্ডিপেন্ডেন্ট কাপ, সুপার কাপ বাদ দিলাম। সর্বোচ্চ এখন পর্যন্ত দেশিদের মধ্যে নাকি? না, আপনার নকিব ভাইদের 100 গোল রয়েছে, আসলাম ভাইয়ের 100 গোল রয়েছে লিগে। হ্যাঁ, আলফাজ ভাই নাই, নকিব এবং আসলাম ভাই রয়েছে। না, ওনার 100 গোল না, ওনার হাইয়েস্ট গোল স্কোরার 27 গোল রয়েছে লিগে। আমার যেমন এক সিজনে 19 গোল আছে। হ্যাঁ, সো আমাদের আবার ম্যাচ সংখ্যা কম ছিল। তো আমি যদি একটু সিরিয়াস থাকতাম, যদি অনেস্টলি, এবং এটা ঘরোয়া ফুটবল এবং ইন্টারন্যাশনাল জায়গা, আমার কাছে মনে হয় যে আমি সবার রেকর্ড ভাঙতে পারতাম। হ্যাঁ, আমি সবার রেকর্ড ভাঙতে পারতাম এবং আমার ভেরি আনফরচুনেট আমি একটু আসলে ওই সময়টা লেজি ছিলাম। হ্যাঁ, আমি যেমন কষ্ট করছি শুরুর দিকে, একটা সময় মানুষ আছে মানে যে নিজে যদি একটু নিজের সিনসিয়ারিটি বুঝতাম, নিজের ক্যারিয়ারটা যদি আর একটু নিয়ে চিন্তা করতাম, আমার কাছে মনে হয় যে আমার ঘরোয়া ফুটবল এবং ইন্টারন্যাশনাল জায়গাতে আমি আরও অনেক বেটার করতে পারতাম। সো এই আক্ষেপটা আমার সবসময়, আমি খুব তাড়াতাড়ি খেলাটাও ছেড়ে দিয়েছি, বিকজ আমার ডান পায়ের লিগারমেন্ট ছিঁড়ে যাওয়ার পরে 2018, তারপরে আসলে ঘরোয়া ফুটবলের দিকেও তেমন একটা ফোকাস দিতে পারিনি, যার কারণে এই আক্ষেপটা আমার সবসময়, এবং আমি এখনও ফিল করি যে আমি আরও যদি একটু হার্ডওয়ার্ক করতাম, আমি যদি একটু সিনসিয়ারি থাকতাম, আমার কাছে মনে হয় যে আমি ঘরোয়া ফুটবল ইন্টারন্যাশনাল জায়গায় আরও সাকসেস থাকতাম। কোচিং ক্যারিয়ারে আসার ইচ্ছা আছে? কোচিং ক্যারিয়ারে আসার ইচ্ছা আছে, প্রথম দিকে ছিল না, বাট এখন আপনি তো মাঝখানে কাজও করেছেন, বাবুর সাথে ছিলেন ম্যানেজার হিসেবে গিয়েছিলাম, এজ এ আন্ডার 17 ন্যাশনাল টিমের সাথে কম্বোডিতে গিয়েছিলাম। বাট ওইটা থেকে মেইন কথা হলো আপনি যেটা বলছেন যে আমি কোচ হওয়ার ইচ্ছা আছে, বিকজ ফুটবল ছাড়া অন্য কিছুই শিখি নাই। সো আমি সি লাইসেন্স কমপ্লিট করেছি ভেরি সুন, এখন বি লাইসেন্স করতে হবে, দেন এ লাইসেন্স করে হয়তো ক্লাব কোচিং বা যদি ইন্টারন্যাশনালি করার কোনো সুযোগ আসে, বাট লাইসেন্সগুলি আগে করি, দেন এক্সপিরিয়েন্স গ্যাদার করে যদি কখনো বাংলাদেশ ফুটবল ফেডারেশন বা ক্লাবগুলি আমাকে মনে করে কোচ হিসেবে নিবে। বাট ফরচুনেট আমার একটা একাডেমি আছে, আপনি হয়তো জেনে খুশি হবেন যে আমার মিরপুর ডিবক্স ফুটবল একাডেমিটা যেটা আছে, এটা আমি ওদেরকে কোচিং করাই, ওখানে আমার প্রায় 70+ স্টুডেন্ট আছে। সো কোচিংয়ের সাথে থাকা, ফুটবলের সাথে থাকা, এর বাইরে আসলে অন্য কোনো কিছুই আমার মাথায় আসে না। হামজার একটা বছর হয়ে গেছে বাংলাদেশের জার্সিতে, আমরা জানি যে হামজার যে ক্রেজটা কাজে লাগবে, আপনি হামজার দলে আসার ইনক্লুশনটা এবং গত 1 বছরে তার ইম্প্যাক্টটা কি দেখেন? আমাদের এখন ইন্টারন্যাশনালি ফুটবলে পুরোটাই হামজা কেন্দ্রিক, যদি অনেস্টলি বলি। আপনি যদি হামজাকে বাদ দিয়ে একটা ম্যাচ খেলেন, ওই ম্যাচের কোনো হাইপ থাকবে না, ওই ম্যাচ দেখতে কেউ আসবে না, ওই ম্যাচের প্রতি কেউ ফোকাস দিবে না অনেস্টলি। আপনি যদি 1 বছর আগে যে আমরা যে ইন্টারন্যাশনাল ম্যাচগুলি খেলেছি, সেখানে কিন্তু মানুষের কোনো আশা ছিল না, কোনো মানুষ কোনো প্লেইং স্টাইল দেখতো না,
মানুষ এই দর্শকরা বা যারা ফ্যান্সরা আছে তারা আসলে ম্যাচ জিতবে কিনা এরকম কনফিউশন থাকতো সাবকন্টিনেন্টালের দেশগুলির সাথে। বাট হামজার ইনক্লুশনের পরে যদি দেখেন আমাদের ফুটবলের ইন্টারন্যাশনাল জায়গায় যে হাইপ তৈরি হয়েছে, যে স্পন্সরশিপ আসছে, যে মানুষের ফ্যান্সরা যেভাবে আগ্রহ দেখাচ্ছে, এটার অন্যতম কারণ হলো আপনি যদি দেখেন আমাদের এখানে যখন টিকিট সেল হয় 15 মিনিটে সব টিকিট সেল হয়ে যায় অনলাইনে। সো এটা পুরোটাই হামজার জন্য হয়েছে। এবং হামজা দ্যাট প্লেয়ার, এটা এই না যে সে শুধু ভালো প্লেয়ার, সে একজন ভালো মানুষ। হ্যাঁ, একজন ভালো প্লেয়ার হলেই হবে না, অনেক ভালো প্লেয়ার আছে পৃথিবীতে, হ্যাঁ, তাদেরকে মানুষ ভুলে যায়। বাট হামজার চারিত্রিক গুণগুলি যদি দেখেন, অ্যাজ এ হাম্বেল পারসন, অফ দ্য ফিল্ড, অন দ্য ফিল্ড, প্লেয়ারদের সাথে তার কানেকশন দেখেন, রিলেশন দেখেন, অফিসিয়ালের সাথে রিলেশন দেখেন, তাদের ফ্যামিলি রিলেশন দেখেন, সব কিছু মিলিয়ে হামজা বাংলাদেশে আসার পর থেকে আমার কাছে মনে হচ্ছে আমাদের ফুটবল যে পর্যায়ে চলে গিয়েছে, এইটাকে আমার কাছে মনে হয় যে আমরা আমাদের ক্যাশ করতে হবে। হ্যাঁ, এবং হামজা যদি দেখেন লেস্টার সিটিতে যদি হামজার হোল কেরিয়ার দেখেন, আর যদি বাংলাদেশে যে 8টা ম্যাচ খেলেছে এখানে দেখেন, আমার কাছে মনে হয় যে পারফরমেন্স বরং বাংলাদেশ এখানে সে ভালো করছে। হ্যাঁ, বিকজ তার হোল কেরিয়ারে 4টা-5টা গোল আছে কিনা আমি জানি না ক্লাব ফুটবলে, বাট অলরেডি সে ন্যাশনাল টিমে 5 গোল করে ফেলেছে, একটা অ্যাসিস্ট আছে। সুতরাং কতটা ইম্প্যাক্টফুল ফুটবলও সেখানে খেলেছে এবং কোনো সময় রিল্যাক্সে খেলে না, মনে হয় ইনজুরি ভয় নেই, কখনো না, সব দিয়ে খেলে। সর্বোচ্চ ইভেন্চুয়ালি হামজার সবথেকে বড় গুণ হলো সে প্রত্যেকটা ম্যাচ রিড করে করে সে তার পজিশন চেঞ্জ করে। হ্যাঁ, আপনি যদি দল পিছিয়ে থাকে তখন ইজ মোর অ্যাটাকিং প্লেয়ার। আমি এর আগেও আপনাকে বলেছি, যদি ডিফেন্স আপনার যদি আমরা গোল দিয়ে থাকি তখন ইজ মোর ডিফেন্সিভ প্লেয়ার। সে কিন্তু ম্যাচ এত সুন্দর রিড করতে পারে, সো রিড করে করেও কিন্তু সে কিন্তু ম্যাচের খেলাটা ধরে আর কি, এবং অ্যাট দ্য সেম টাইম পুরো টিমটাকে কিন্তু সে অর্গানাইজ করে। সো হামজা তো শুধু আসলে প্লেয়ার না, হ্যাঁ, হামজা আমাদের দলের জন্য একটা, আমি বলবো যে একটা লিডার, আমাদের দলের জন্য একজন হিরো আমি বলবো। হ্যাঁ, এবং হামজার কারণে আমার কাছে মনে হচ্ছে যে আমাদের দেশের ফুটবল যেভাবে এগিয়ে যাচ্ছে এইটাকে আমাদেরকে ধরে রাখতে হবে। ওকে, মানে আলোর নিচে অন্ধকার বলা হয়, সেখানে হামজা, সোম, জায়ান, ফাহমিদুল, তারিক কাজী অনেকেই আছেন না, আমাদের জামাল ভুঁইয়াও আছেন, কিন্তু কোচ কাবরেরা কি মনে করেন যে এখন একটা সময় মনে হয়েছে যে হ্যাঁ, যে দলে কেউ নেই ঠিক আছে চালিয়ে নিচ্ছেন, কিন্তু এখন তো দলটা মানে বড় একটা পর্যায়ে চলে যাচ্ছে, মানে বড় হওয়ার সম্ভাবনা আছে, মনে হয় না যে কোচ এটাই আটকে গেছে? অবশ্যই, এটা তো মানে বলার অপেক্ষাই রাখেন। আমাদের দলের যে স্ট্রেংথ রিবিল্ড হয়েছে সেখানে একজন ভালো কোচ এই মুহূর্তে খুবই দরকার। এটা আমি আগেও বলেছি, ইন্ডিয়ার ম্যাচের পরে কিন্তু আপনি অনেক সময় পেয়েছিলেন, 3 মাস সময় পর আপনি আবার আন্তর্জাতিক ম্যাচ খেলছেন। এই 3 মাসে কিন্তু আপনি একজন ভালো কোচ চয়েস করতে পারতেন, একজন হাই প্রোফাইল কোচ চয়েস করতেন। বিকজ হামজাদের মতো প্লেয়াররা যখন এসেছে তখন আপনার কিন্তু কোচিং স্টাফ নিয়ে চিন্তা করতে হচ্ছে, নট অনলি হেড কোচ, পুরো স্টাফ। রাইট। হ্যাঁ, এখন কিন্তু একজন হেড কোচের উপর সবকিছু ডিপেন্ড করে না, পুরো স্টাফই আপনাকে এখানে পরিবর্তন করতে হবে। এবং আমি মনে করি যারা এই দলটাকে প্রপার হ্যান্ডেল করতে পারবে, একটা প্লেইং স্টাইল তৈরি করতে পারবে। আপনি জানেন কাবরেরার দলে কিন্তু কোনো প্লেইং স্টাইল নেই, ইন্ডিভিজুয়াল প্লেয়ারের কারণে দেখা যায় না, ইন্ডিভিজুয়াল এই হামজাদের মতো প্লেয়ারের কারণে হয়তো আপনি সামটাইমস কিছু রেজাল্ট নিয়ে আসছে তারা, বাট আপনার কিন্তু কোনো বিল্ড আপ নাই, কোনো খেলার কোনো প্রোগ্রেস নাই। সেখান থেকে আমি বলবো যে একজন কোচ ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এটা আমি চাই এই সিঙ্গাপুর ম্যাচের পরেই ওকে বাদ দিয়ে নতুন কোচ, বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেন্ডার দিয়ে নতুন কোচ এনে আমি মনে করি দলের সাথে ইনক্লুড করা উচিত। জিকো, যাকে নিয়ে অনেক আলোচনা হয় যে আসলে দলে আসা দরকার আছে, অনেকে বলে যে তার ফিটনেসটা আগের মতো নেই, কিন্তু অভিজ্ঞতা তো আছে, এবং ফিটনেসটা হয়তো একটু দেখা যায় হয়তো একটু আগের মতো নেই। তারপর কাছে কি মনে হয় যে তার অভিজ্ঞতাটা আমরা মিস করছি? না, ফিটনেস নেই এটা যদি অনেকে অভিযোগ, অনেকে বলে, অনেকেও বললেও এখানে আমি একটু ডিফেন্ড করবো, কারণ যদি তার ফিটনেস না থাকতো সে কিন্তু বসুন্ধরা কিংস রেগুলার খেলতো না। হ্যাঁ, শ্রাবণ কি খেলাতো। হ্যাঁ, তো আপনি যদি চিন্তা করেন জিকো ইজ ওয়ান অফ দ্য ফাইনেস্ট গোলকিপার আমাদের এই রাইট নাও, এখন যতগুলো গোলকিপার আছে। এবং আমিনুল ভাই, বিপ্লব ভাই যাওয়ার পর আমার কাছে মনে হচ্ছে যে জিকো আমাদের গোল পোস্টে নিয়ে একজন অন্যরকম নায়ক হয়ে যেতে পারতো, এবং সেই পারফরমেন্স সে দেখিয়েছিল। 2022-এর সাফের কথা যদি আপনি মনে থাকে, বেস্ট গোলকিপার হয়েছে, অবশ্যই মনে আছে। সো তাকে কিন্তু আমরা নষ্ট করেছি। হ্যাঁ, নষ্ট করেছি, কাবরেরাই নষ্ট করেছে তাকে। হ্যাঁ, সো তাকে যদি সুযোগ আপনি দিতেন, তাকে যদি আপনি রেডি রাখতেন, হ্যাঁ, আজকে আপনি গোলকিপিং পজিশনের যে প্রবলেমগুলি হচ্ছে আপনি এগুলি ফেস করতে হতো না। সো জিকোকে অবশ্যই, আমি এখনও সময় রয়েছে, জিকো আরও 6 থেকে 7 বছর খেলতে পারে, স্টিল হিজ ইয়ং। হ্যাঁ, বাট আপনি যদি তাকে এরকম নেগলেন্স করেন, আপনি যদি তার প্রতি এরকম আচরণ করেন, তাহলেও কিন্তু আপনি আপনার গোলকিপিং পজিশনে কিন্তু সলিড কাউকে পাবেন না, বরং আপনার খেলাটা আরও নষ্ট হবে। বিকজ এখনও কিন্তু পাইপলাইন এরকমের জিকোর মতো একজন গোলকিপার কিন্তু তৈরি হয়নি। আপনি যদি লাস্ট ম্যাচ শ্রাবণে দেখেন, ব্যাড পারফরমেন্স, মিতুল মামা এশিয়ান কাপ কোয়ালিফায়ার ব্যাড পারফরমেন্স। সুতরাং জিকোকে আপনি এই সময়টা আপনাকে নেওয়া উচিত ছিল। জামাল ভুঁইয়া মানে 14 সাল থেকে বা 13 সাল থেকে আছে দলের সাথে, ক্যাপ্টেন, তাকে শুধু দেখা যায় যে প্রেস কনফারেন্স খুব ভালো করেন, মানে সার্ডুসে আমাদের খারাপ লাগে, মানে যদি মনে হয় যে ফুটবল ফেডারেশন অথবা কোচ চান না, ঠিক আছে আমরা
তাকে ছেড়ে দিয়ে অন্য কেউ আসুক, সেই জায়গায় তো নিঃসন্দেহে কিউবা মিচেল থাকতে পারতেন, Right. মানে একটা জায়গাতে যদি না চান, যদিও আমরা অনেকেই চাই যে থাক, খেলতে পারবেন। তো এইরকম করে টানা হচ্ছে কেন? এক, টানাটা ঠিক হচ্ছে কি না, আর একটা হচ্ছে যে কোচ ফেডারেশন এখানে ভুল করছে, কি মনে হয় আপনার? না, যখন আপনার জাতীয় দলের যখন অ্যাসাইনমেন্ট আসে তখন কিন্তু পুরোটাই ফেডারেশন বা ম্যানেজমেন্ট কোচের উপরে ছেড়ে দেয়, বাট এই না যে কোচ জবাবদিহিতার বাইরে। আপনি যখন রেজাল্ট আছে বাংলাদেশের জবাবদিহিতা অবশ্যই করতে হবে, কারণ আমার কাছে মনে হয় যে জবাবদিহিতা কম, যার কারণে সে তার ইচ্ছা মতো স্কোয়াড সাজায়, সে তার ইচ্ছা মতো প্লেয়ারদের সুযোগ দেয়, ইচ্ছা মতো প্লেয়ারদেরকে বাদ দেয়। হ্যাঁ, রেজাল্ট খারাপ হলে তার মানে কথা কাজে কোনো মিল থাকে না। তো সেই জায়গায় যারা ন্যাশনাল টিম ম্যানেজমেন্ট কমিটি রয়েছে এবং এটার চেয়ারম্যান কিন্তু আমাদের প্রেসিডেন্ট নিজেই, তাবিদ দেওয়াল ভাই। হ্যাঁ, তো আমি জানি না যে তারা আসলে কোচকে কিভাবে আসলে তারা কোশ্চেনগুলি করে। সো আমি মনে করি যে আপনি জামালের কথা বলেছেন, কিউবা মিচেলের কথা বলেছেন, জামাল স্টিল ফিট আমার কাছে মনে আপনি হয়। মনে করে যে তার যে কোনো ম্যাচে নামানো যাবে তাকে? দেখেন লাস্ট ম্যাচ যদি ভিয়েতনামের সাথে ম্যাচটাই দেখেন, হ্যাঁ, জামাল কিন্তু লিগের সব রেগুলার ম্যাচ খেলে ওখানে গিয়েছে, খুব ভালো। বাট আপনি যাদেরকে খেলিয়েছেন তারা কিন্তু অনেকেই আনফিট ছিল। জামাল যখন সেকেন্ড হাফে নিয়ে গেছে তখন কিন্তু সে খেলাটা ধরে ফেলেছে হামজার সাথে। হ্যাঁ, সো এদেরকে নষ্ট করা যাবে না। জামাল যতদিন খেলতে চায়, ফিট থাকলে আপনি অবশ্যই তাকে খেলাবেন। শুধু আর যদি আপনি মনে করেন যে আপনার মানে প্ল্যানিংয়ে নেই, তাহলে নেওয়ার দরকার নেই। ওটাই So, বলছিলাম, নিয়ে বেঞ্চে বসিয়ে রাখা জামালের জন্য আমি মনে করি ইটস ভেরি আনফর্চুনেট। অ্যাজ এ টিমের ক্যাপ্টেন হিসেবে জামাল আমার কাছে মনে হচ্ছে আরও 2-3 বছর বাংলাদেশ দলকে সার্ভিস দেওয়ার মতো অবস্থা রয়েছে। আপনি তো এখন পর্যন্ত বাংলাদেশের সর্বোচ্চ গোল স্কোরার, মানে 17টা গোল করেছেন। একটা কনফিউশন আছে হয়তো, সেখানে বলা হয় যে আপনার থেকে মনে হয় একটা গোল বেশি আছে, মনে হয় আসলাম ভাইয়ের, চুন্নু ভাইয়ের। কেমন লাগে যে বাংলাদেশের এখন পর্যন্ত টপ স্কোরার আপনি? প্রথম গোলটা সবার স্মরণীয় যেটা আপনি বললেন, এছাড়া আপনার কোন গোলটা মনে হয় যে আপনার বেস্ট? দেখেন, আমার আর চুন্নুবার ভিতরে একটা কনফ্লিক্ট আছে আর কি গোল স্কোরিং নিয়ে, বাট এর জন্য দায়ী আমি হয়তো যদি 20টা গোল করতাম এরকম আজকে হতো না, এবং 20টা আমি যেটা বললাম 30টা গোলও করতে পারতাম। আমি তো একটু সিরিয়াস থাকতাম ওই সময়টাতে। হ্যাঁ, তো এটার জন্য আমি এটা নিয়ে তেমন কোনো না, বাট অ্যাজ এ হায়েস্ট গোল স্কোরার ফর অল টাইম এটা তো অন্যরকম একটা আনন্দ আছেই। বাট 17টা গোল নিয়ে হায়েস্ট টপ স্কোর, এটা আবার আমার কাছে তেমন একটা আমি খুব ভালো ফিল করি না। আমার যদি গোলের সংখ্যা 30 থাকতো, 35 থাকতো, 40 থাকতো, দেন হয়তো আমি খুশি থাকতাম। হ্যাঁ, খুশি থাকতাম। আর সেকেন্ড থিং আপনি যেটা বলছেন যে গোল, অনেকগুলি গোলই আছে ইন্টারন্যাশনাল ম্যাচে। আসলে আপনি যখন ম্যাচ জিতবেন বা দেশের পক্ষে গোল করবেন, প্রত্যেকটা গোলই কিন্তু মনে থাকে, সব মনে আছে আপনার? আমার সব মনে আছে, এবং গোল তো সংখ্যা কম, 17টা গোল, এটা তো 64টা ম্যাচ খেলেছি। সব ম্যাচেই আমি বলে দিতে পারবো যে কখন কোন ম্যাচ কোথায় খেলেছি। যেটা হলো যদি আমরা হোমে লেবাননের সাথে একটা ম্যাচ জিতেছিলাম 2011 ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই ম্যাচ। হ্যাঁ, লেবানন ওই সময়টা দুর্দান্ত একটা দল ছিল। আমরা লেবাননে গিয়ে ওই ম্যাচে 4 গোলে হেরে এসেছিলাম। আমরা এখানে যে ম্যাচ জিততে পারবো এটা আসলে কারো বিশ্বাস ছিল না, বিকজ লেবানন ওই সময় সাউথ কোরিয়ার সাথে ড্র করেছে, সৌদি আরবের সাথে ড্র করেছে। সো ওই দলকে আমরা হোম মাঠে 2 গোলে হারিয়েছিলাম আমাদের ন্যাশনাল স্টেডিয়ামে। তো ওইখানে সেকেন্ড গোল আমি করেছিলাম, ফার্স্ট গোল মিথুন করেছিল। সো দ্যাট গোল ওয়াজ ফ্যান্টাস্টিক ছিল আমার কাছে, মানে হেডে করেছিলাম। এটা অন্যতম স্মরণীয় গোল ছিল। হামজা আপনাকে ওভারটেক করলে ভালো লাগবে? অবশ্যই আমি চাই আমাদের দেশের কোনো প্লেয়ার 30 গোল করুক, 40 গোল করুক। হ্যাঁ, কারণ সুনীল ছেত্রী কিন্তু অনেক গোল। হ্যাঁ, তো আমরা সুনীল ছেত্রী আমাদের কেরিয়ার, বাট ওদের ম্যাচ সংখ্যা আবার অনেক বেশি। হ্যাঁ, তো যেটা হলো যে আমাদের আসলে এই আক্ষেপগুলি থেকে যায় সবসময়। রাইট। এভাবে অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আশা করি আরও আড্ডা হবে, আর ফুটবল নিয়ে ভাই অনেক প্রশ্ন চলে আসে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, জানছিলাম আসলে স্ট্রাইকিংয়ে অনেক সমস্যা আছে আমাদের, সামনে সেই সমস্যার সমাধান হোক। এবং যেটা এবিলি ভাই বললেন যে ফেডারেশন ক্লাবগুলোকে যদি এগিয়ে আসতে না দেখা যায় তাহলে কখনো এই সমাধানটা হবে না। আমরা আশা করি ফুটবলটা এগিয়ে যাক, আগের মতো হোক, অন্তত ক্লাব ফুটবলটা আগের মতো হোক। অবশ্যই আমরা হয়তো আর নেক্সট কোনো এপিসোডে ভালো খবর নিয়ে আসবো। সাথে থাকবেন আর অবশ্যই চোখ রাখবেন ক্যাম্পাস টাইমসের ওয়েবসাইটে, ফেসবুক এবং ইউটিউবে। ধন্যবাদ সবাইকে।